বাট বিএনপিকে মোবোক্রেসি, ৭১-এর পক্ষের অবস্থান, ইসলামাইজেশন ট্রানজিশনের বিপক্ষে অবস্থান, এগুলো তাদেরকেই ক্লিয়ার করতে হবে। এবং রাজনীতি সুস্পষ্ট রূপরেখার খেলা। এখন একটা বিশাল অংশ ইসলামিক ভোটকে ক্যাপচার করেছে, সমর্থনকে ক্যাপচার করেছে, আর বাকিটা ফাঁকা আছে। তো বিএনপিকে সেই ফাঁকাটা ক্যাপচার করার চেষ্টা করতে হবে দেশের স্বার্থে, এবং সকলকে নিয়ে এটা ঐক্যমত করতে হবে। জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে নিয়েই ভোট করেছিল সেই সময়, বিতর্কিত ছিলেন এটা, এবং জিয়াউর রহমানের আমলেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করে। জিয়াউর রহমান ইন্ডিয়া ভিজিটও করেছিলেন মোবারকজি দেশের সময়। তো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও বাংলাদেশ ভিজিট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও সেই সময় বাংলাদেশে এসেছিল। তো আমরা তো মনে করি সেই কালচারটা, জিয়াউর রহমান যখন সার্কের উদ্যোগ নেন, সেটা তো জিয়াউর রহমানের নিজস্ব চিন্তা, বাট এটাতে তিনি পাকিস্তানের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে পরামর্শ করে কনসেন্ট নিয়ে তারপরে এগিয়েছেন। সো জিয়াউর রহমান এরশাদের দেশ চালানোর ক্ষমতা বা রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর যে অসাধারণ ক্ষমতা, তার ধারে কাছে তো এই সরকারি কাউকে দেখছি না টোটালি। কত সীমাবদ্ধতা ছিল সেই সময়, কত ছোট ইকোনমি, কত ছোট আমাদের সেনাবাহিনী, কত পুলিশ ফোর্স, পঙ্গুর রাষ্ট্র, চাল কেনার টাকা ছিল না। তারপরেও তারা কিন্তু এই কাজগুলো সাহসিকতার সাথে করেছেন, কারণ তারা দেশপ্রেমিক ছিলেন। বর্তমান সরকারের দেশপ্রেমিক নাই, ইম্পোর্টেড দেশপ্রেমিক দিয়ে আসলে দেশ চলে না। দেশ চালানো শেষ পর্যন্ত রাজনীতিবিদেরই কাজ। তারা কিছু দুর্নীতি করতে পারে, কখনো অন্যায় করতে পারে, জেলে যাবে, আবার ঠিক হবে, আবার তাদের মধ্যে কেউ না কেউ দেশপ্রেমিক দাঁড়িয়ে যাবে। এই মডেলটা ফেইল করলো টোটালি, আটারলি, মিজারেবলি, হোপলেসলি। এবং এই ফেইল্ড মডেল সামনে যে ট্রানজিশনটা তারা করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। সো আমরা একটা এনার্কি, একটা মাৎসন্যায় দেখতে পাচ্ছি সামনে। এই এনার্কি অ্যান্ড মাৎসন্যায় আমাদেরকে বহুদিন ভোগ করতে হবে। এবং যে বিভাজনটা সৃষ্টি করে ফেলেছে বর্তমান সরকার, সুস্পষ্ট বিভাজন, ৭১-এর পক্ষে, ৭১-এর বিপক্ষে। আওয়ামী লীগকে টোটালি বের করে দিতে হবে, জাতীয় পার্টিকে বের করে দিতে হবে। হ্যাঁ, তাদের বিচার হবে, বিচার হচ্ছে, আরও বিচার হতে পারতো। এই সরকারকে আরও 10টা মামলা বিচার করতে পারতো না? সরকার কিন্তু 10টা মামলা বিচার করেনি, কিন্তু বিভাজনটাকে উস্কে দিচ্ছে। এবং কিছুদিন পর পর একটা করে দাবি আসবে, অমুককে এক্সট্রাডিট করতে হবে, অমুক বাড়ি ভাঙো, অমুকের বাড়িতে আগুন দাও, অমুককে পিটিয়ে মেরে ফেলো। এবং সরকার চেয়ে চেয়ে দেখবে। এই ধরনের মবোক্রেসির মধ্যে একটা দেশ কখনোই চলতে পারে না। দেশ ধ্বংস হয়ে গেছে, এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন তারেক জিয়া কী করবেন এটা ইট টু সি। তো আমরা আশা রাখতে পারি, শেষ করে দিচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশে পলিটিক্যাল লিডারশিপে আমরা আর কোনো হোপ দেখি না। তারেক জিয়া সাহেব আসলে যে একটা হিউজ হাইপ উঠবে, সেটা দিয়ে দেশটাকে বাঁচাতে হবে। সো ফরমার ল মেকার, আইনজীবী ব্যারিস্টার শামীম, এবং আপনি সংবিধান পড়ান ছাত্রদেরকে। আমি একটু আপনাদের কাছে বুঝতে চাই, যেমন ধরেন যে সরকার যদি কোনোভাবে বিপ্লবী সরকারের দাবি জোরালো হয় বা একটা পরিস্থিতি তৈরি হয়, অথবা কোনো কারণে এই সরকার আসলে পারছে না, কারণ অনেক রকমের এই উপদেষ্টার পদত্যাগ দাবি, ওই উপদেষ্টার না একটা আরেকটা যদি জটিল পরিস্থিতি তৈরি হয়, তাহলে সংবিধানের সমাধান কি আছে? একটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যু অলরেডি আছে। আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সংবিধানের ভেতরে থেকে কোনো কী ধরনের সমাধান? না, বিপ্লবী সরকারের প্রশ্ন সংবিধানের ভিতর থেকে কোনো সমাধান নাই। এটা ব্যারিস্টার শামীম তো নিশ্চয়ই আর বিপ্লবী সরকার সমর্থন করেন না, জানো না। আমি বলতে পারবো না। আমি বলছি যে সংবিধানের ভিতরে, মানে আমি বলছি যে এই সরকার যদি এক্সিস্ট না করে, না করতে পারে, টিকে থাকতে না পারে, ইলেকশনও না করতে পারে, সংকট সমাধানের উপায় কি? না, এক্সট্রা কনস্টিটিউশনাল বহু সমাধানের ব্যবস্থা আছে, বহু সমাধানের ব্যবস্থা আছে। এখন যদি কেউ যদি এই সরকারকে থ্রো আউট করে, যদি কেউ যদি ডিক্লেয়ার করে যে, এবং এটা যদি কেউ চ্যালেঞ্জ না করে, তাহলে বাই ডিক্লারেশন উনি সরকার। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশের একটা স্বাধীন আর্মি আছে, স্বাধীন দেশের উপযোগী আর্মি আছে, এবং একটা সরকারের এক্সিস্টেন্সের প্রশ্নে আর্মির মান্যতা একটি বড় কোয়েশ্চেন। আর্মির মান্যতা, আমি আপনাকে বলি, কোনো বিপ্লবী সরকারকে এই আর্মি মান্যতা দিবে না। যদি ওই রকম কিছু চেষ্টা করে, মিনিমাম স্কোপ থাকতো, তাইলে 5ই আগস্টেই একটা বিপ্লবী সরকারের উদ্যোগ হতো। এখানে আর্মির পৌরোহিত্যে, পুরো যে বিষয়টা আর্মির পৌরোহিত্য হচ্ছে, এইটা হতো না। তো আমি মনে করি আপনাকে টোটালটা এখনও টোটাল পরিস্থিতিটা
আর্মির নিয়ন্ত্রণে আছে। কারণ আমি আপনাকে বলতেছি যে তিয়ানান্মেন স্কোয়াডের ঘটনাটার ম্যানেজমেন্টটা আমি বললাম যে এইখানে কয়টা লোক ইসলামী যে এক্সট্রিমিস্ট, ইসলামী উগ্রবাদী যে চেহারাগুলি আমি দেখেছি এই 2 দিনে, এদেরকে আর্মি দমন করা এটা 30 মিনিটসের ব্যাপার, 30 মিনিটের ব্যাপার, 30 মিনিট। আমি 7ই নভেম্বর সম্বন্ধে খুব ভালো করে পড়াশোনা করি। তাহলে মানে আর্মি এটা এখন পর্যন্ত আর্মি এটা করছে না, অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন করছে না এই কারণে যে আর্মি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণ এবং সরকারকে তারা এখনো পর্যন্ত সরকার যা চাইছে তার বাইরে যাচ্ছে না। আর্মি এই সরকারকে দিচ্ছে, সুযোগ দিচ্ছে। মানে সরকার চাইছে না বলে তারা করছে না। হ্যাঁ, সরকার চায় না বলে তারা করছে না। আমি একবার স্পষ্ট বলি যে জ্যোতি বসুর, আমি এটা বারবার বলি, কেন বলি, জ্যোতি বসুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পশ্চিম বাংলায় কেন সেই দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? বলছে জ্যোতি বসুর সরকার দাঙ্গা চায় না, এই জন্য হয় না। আমি আপনাকে বলি, সরকার যদি গত পরশুদিন রাত্রে সরকার চাইতো যে প্রথম আলো পুড়বে না, প্রথম আলো পুড়তো না। যদি চাইতো ডেইলি স্টারে আগুন লাগবে না, ডেইলি স্টারে আগুন লাগতো না। ডেইলি স্টারে আগুন যারা দিবে একটা লোক ফিরে আসবে না, একটা লোক ফিরে আসতো না। আমি আপনাকে বলছি, আমি সরকারে থাকলে আমি তাই করতাম যে আমার কথার বাইরে যদি ডেইলি স্টারে আগুন দিবে কেউ, ওইখান থেকে একজন লোকে ফেরত আসবে না, একজন লোকে ফেরত আসবে না, হয় জীবিত অথবা মৃত সরকারের কাস্টডিতে থাকবে যারা আগুন দিতে গিয়েছে। তো এই জন্য আমি আপনি বলছি সরকার চেয়েছে। আমরা বিবৃতি দেখলাম কিন্তু আমরা দেখলাম না যে কোনো অ্যাকশন। এত সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হয়েছে অনেক ফুটেজ, যে নুরুল কবিরকে যারা আক্রমণ করলো সব ভাইরাল, কিন্তু সব চেহারা বোঝা যায় স্পষ্ট, আপনি বলেন অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই, ধরছে না। তো আর্মির বক্তব্য, আমার আইডিয়া যে আর্মি, আপনাকে আমি এখানে বলছিলাম যে শামীম ভাই এখানে আছেন, আর্মি অ্যাক্ট 1952-তে আছে যে কোনো ব্যক্তিকে আর্মি অ্যাক্ট 1952-র অধীনে, মার্শাল ল অ্যাক্টের অধীনে বিচার করা যাবে যদি রাষ্ট্রপতি শুধু অনুমোদন দেন। এবং এটা রাষ্ট্রপতি এবং প্রধান সেনাবাহিনীর প্রধানের মধ্যে বিষয়। রাষ্ট্রপতি বলবেন যে আমি অনুমোদন দিয়েছি, আর সেনাপ্রধান বলবেন যে আমি অনুমতিটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে মুশাররফ ঠাকুর অথবা যে কোনো ব্যক্তিকে এটার আর্মি অ্যাক্টের অধীনে বিচার করা যায়। তো সেইখানে আমি আপনি বলছি, আর্মি দেখছে যে ডক্টর ইউনূস জাহাঙ্গীর গেইট আর যমুনার দূরত্ব বাড়াচ্ছেন, তো আর্মি কেন নিজ দায়িত্বে এইটা করবে? আপনি আর্মির যে লোকগুলিকে এই যে আইসিটিতে আনা নেওয়া করা হচ্ছে, খুব ইজি আর্মি অ্যাক্টের সেকশন 59 অনুযায়ী সিভিল অফেন্স হিসাবে এদের বিচার হইতে পারতো আর্মি অ্যাক্টের ভিতরে। এবং এই এতদিনে এদের বিচার টিচার হয়ে সব সমাধান হয়ে যেত। তো এটা করলেন কেন? এটা আনবেন তারা, উনি চেয়েছেন যে বিচার না, আর্মিকে অ্যাজ প্রতিষ্ঠান, ডক্টর ইউনূস চেয়েছেন অ্যাজ প্রতিষ্ঠান আর্মিকে অপদস্থ করতে। এইখানে যারা হবে বিচার, এই হবে, আলোচনা হবে, সব কিছু পত্রপত্রিকায় আসবে সব কিছু। তো এই জন্য আমি আপনাকে বলি, আর্মিকে ডক্টর ইউনূস অন বোর্ড করতে পারেন নাই, তার সাথে একত্র উনি শাসন ব্যবস্থায় তাদেরকে একত্র করতে পারেন নাই, জড়িত করতে পারেন নাই। তো এই জন্য আমি আপনি বলছি, আর্মি যদি গত পরশুদিন উনি যদি আর্মির কাছে চাইতেন এই সাহায্য যে প্রথম আলো বাঁচাও, প্রথম আলো বেঁচে যেত। তো এই জন্য আমি আপনি বলছি যে সব কিছু একটা সিলেটি প্রবাদ দিয়ে শেষ করি, কয় গড় নষ্ট বড় ভাই পাগল। মানে একটা সংসার ছিন্ন ভিন্ন, একটা সংসার নষ্ট ততক্ষণ হয় না যতক্ষণ পর্যন্ত ওই সংসারের যে বড় ভাই আছে ওইটা যতক্ষণ পর্যন্ত উন্মাদ পাগল না হয়েছে, অথবা তার উদ্দেশ্য খারাপ না হয়েছে, মেনস্রিয়ায় পরিপূর্ণ না হচ্ছে, দুষ্ট মনে পরিপূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা সংসার ভাঙে না। তো আমাদের প্রথম এবং শেষ সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস। যে আমাদের প্রথমেই একটা দরকার ছিল আর্মি ব্যাকড্রপবেন সেই সময়ই, তাহলে আজকের এই ঘটনাগুলো ঘটতো না, আর্মির একটা নিয়ন্ত্রণ থাকতো। এখন বর্তমান সরকার আর্মির থেকে ছাত্রদেরকে বেশি গুরুত্ব দেয়, ছাত্ররা আর্মিকে গালি দিচ্ছে। আমার ছাত্র শব্দটার প্রতি আমার যথেষ্ট আপত্তি আছে, দুষ্কৃতকারী কোটি কোটি ছাত্র, তার মধ্যে 5-10 তো সব ছাত্রের প্রতিনিধিত্ব করে না। এক্স্যাক্টলি। এবং একটা সিস্টেমেটিক কনস্পিরেসি চলছে আর্মিকে ডিমোরালাইজড করার, গালি দেয়া, চিফের বিরুদ্ধে গালি হয়, রাস্তাঘাটে চিফের বিরুদ্ধে গালি হয়, চিফের সাথে এখানে কি সংযোগ?
অর্থাৎ এখানে একটা প্রভোকেশন আছে, একটা উস্কানি আছে, একটা চেইন অফ কমান্ডকে ভেঙে ফেলার আগ্রহ আছে। কারণ বাংলাদেশে একটা ইনস্টিটিউশন আছে যারা বাংলাদেশ কখনো বিপ্লবী সরকার হলে, কখনো তালেবান সরকার হলে, কখনো অন্য কিছু হলে তারা চেষ্টা করবে দেশটাকে বাঁচানোর। ওই একটা ইনস্টিটিউশনই রয়ে গেছে, বাকি সব ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ অর্ধেক ধ্বংস করেছে, জুলাইয়ের পরে বাকিগুলো ধ্বংস হয়েছে। ওই ইনস্টিটিউশনটাকে সবাই নষ্ট করতে চাচ্ছে, আর্মিকে কাজ করতে দেয়া হয় নাই। হ্যাঁ, আর্মিও টলারেন্স লেভেল অনেক বাড়িয়েছে, মানে আমি আর্মিকে এত টলারেন্স লেভেল কখনো কল্পনা করি নাই। এটার পিছনে একটা কারণ হচ্ছে তারা ডক্টর ইউনূসকে ন্যাচারালি অ্যানয় করতে চায় না, তার ইন্টারন্যাশনাল ইমেজ, তার সব কিছুর কারণে ডক্টর ইউনূস কিছুটা ব্ল্যাঙ্ক চেক নিয়েই বাংলাদেশে আসছে। এরকম ক্ষমতা কিন্তু কেউ পায়নি। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এখন দেখছে না যে উনি দেশটা কিভাবে রান করছেন। হ্যাঁ, এখানে একটা প্রবলেম যে দেশটা তো আমাদের, ইন্টারন্যাশনাল কমিউনিটির সমস্যা তো আসলে এটা তাহলে হিসেবে তারা আমাদের দেখে না। তো আমরা এটাই আমাদের ব্যর্থতা আসলে। এই দেশের সমস্যা, এই দেশের মানুষ, এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ব্যুরোক্রেসি, এই দেশের মিডিয়াকে নিয়েই বুঝতে হবে। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কখনো সমাধান করতে পারেনি আসলে, স্টপ গ্যাপ কিছু সমাধান করতে পারে। তো ওইখানে সেনাপ্রধানের সাথে বা আর্মির সাথে ইউনিসের সরকার একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই গ্যাপের কারণে আমার মনে হয় আর্মি চলবে কিভাবে? আপনার আর্মিদের অফিসারদেরকে আপনি আইসিটিতে নিয়ে আসতেছেন, যেটা অনায়াসে কোর্ট মার্শালে ট্রায়াল করা যেত, কারণ ওখানে অনেক রিজার্ভেশন আছে। আপনি কোর্ট মার্শালকেই বা মার্শাল ল কোর্টকেই আইসিটি ট্রাইব্যুনাল ফর আর্মি অফিসার করতে পারতেন, আইনগতভাবে অনেক সুযোগ ছিল, কোনো অসুবিধা হতো না, অর্ডিন্যান্স জারি করেই করা যেত। কিন্তু আপনি ইচ্ছে করে এখানে আইসিটিতে আনলেন, সিনিয়র অফিসারদেরকে যখন সবাই দেখছে আইসিটিতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই চেইন অফ কমান্ড, জুনিয়র অফিসার সব মিলিয়ে এখানে একটা ভজঘট তৈরি হবে। আর্মি দুর্বল হয়ে যাচ্ছে। কোন আর্মি দুর্বল হচ্ছে? কোন দেশের আর্মি? কারা করছে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আর্মি। সেই শেষ করে দিচ্ছি, আজকে যদি ম্যাসিভ একটা দুর্ঘটনা ঘটে, ভূমিকম্প হয় ম্যাসিভ, আর্মি ছাড়া আপনি উদ্ধার করতে পারবেন? এই বোধশক্তি কারণেই এই দেশকে ভালোবাসার লোকের অভাব কমে যাচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে তার স্ট্র্যাটেজি খুব দ্রুত চেঞ্জ করতে হবে।